শামসুল সাহেব আমাকে ডেকে বললেন, সালমা, আমাকে ব্যবসার একটা জরুরি কাজে 2 দিনের জন্য শহরের বাইরে যেতে হবে। আমি না থাকলে এই বাড়ির সব দায়িত্ব তোমার। সাবধানে থেকো এই বলে তিনি বাড়ির সব চাবি আমার হাতে দিয়ে দিলেন। আমি দীর্ঘদিন ধরে এই বাড়িতে বিশ্বস্ততার সাথে কাজ করছিলাম, তাই সাহেব আমাকে নিজের পরিবারের সদস্যের মতোই ভরসা করতেন। চাবিগুলো দিয়ে তিনি আবারও স্মরণ করিয়ে দিলেন, দেখো, দোতলার ওই তালাবদ্ধ ঘরের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি নিচতলায় থেকো এবং বাড়ির দেখাশোনা করো। আমি সাহেবকে কথা দিলাম যে আমি বাড়ির খুব যত্ন নেব। সাহেব তার ড্রাইভারকে নিয়ে বেরিয়ে যাওয়ার পর বিশাল বাড়িটায় আমি একা হয়ে গেলাম। পাহারাদার গেটের বাইরে থাকে, বাড়ির ভেতরে তার আসার অনুমতি নেই। এই 2 দিন আমার কোনো কাজ ছিল না, যেন একটা ছুটির মতো। কিন্তু আমার মন বারবার চলে যাচ্ছিল দোতলার সেই রহস্যময় ঘরটার দিকে। সাহেব কেন আমাকে ওই ঘরে যেতে বারণ করলেন? ওখানে কি এমন গোপন রহস্য আছে? আমার মন অজানা কৌতূহলে ছটফট করছিল। বাড়ির সব চাবি এখন আমার হাতে, তার মানে ওই ঘরের চাবিও এর মধ্যে আছে। আমার খুব ইচ্ছা হচ্ছিল একবার ঘরটি খুলে দেখি ভেতরে কি লুকিয়ে আছে। কিন্তু পরক্ষণেই ভয় হলো, যদি সাহেব কোনোভাবে জানতে পারেন তাহলে আমার চাকরি হারানোর ঝুঁকি আছে। এই চাকরি আমি কোনোভাবেই হারাতে চাই না। এটা হারালে আমার গ্রামের অসুস্থ বাবা মায়ের চিকিৎসার খরচ কে দেবে? আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, না, আমি এমন কিছু করতে পারি না। সাহেব আমার উপর এত ভরসা করেছেন, আমি সেই বিশ্বাস ভাঙতে পারি না। হয়তো ঘরটিতে সাহেবের কোনো ব্যক্তিগত জিনিস বা গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে, যা তিনি কাউকে দেখাতে চান না। আমার সেটা জানার কি দরকার? কিন্তু রাতে যখন আবার সেই ঘর থেকে একটা ক্ষীণ, দুঃখী শব্দ ভেসে এলো, আমার মনটা অস্থির হয়ে উঠল। শব্দটা যেন কোনো ভারী জিনিস সরানোর বা হালকা ধাক্কার মতো। আমার বিবেক আমাকে বারণ করছিল, কিন্তু কৌতূহল দমন করা কঠিন হয়ে পড়ছিল। আমি ঠিক করলাম, কাল সকালে আমি ঘরটির দিকে একবার যাব, শুধু দেখার জন্য, কিছু না করেই ফিরে আসব। পরের দিন সকালটা আমার অস্থিরতার মধ্যে কাটল। একদিকে সাহেবের বিশ্বাসের মর্যাদা রাখার দায়িত্ব, অন্যদিকে দোতলার সেই তালাবদ্ধ ঘরের রহস্য জানার তীব্র কৌতূহল। আমি সারাদিন বাড়ির অন্যান্য কাজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ওই ঘরের চিন্তা মাথা থেকে সরাতে পারছিলাম না। দুপুর পেরিয়ে বিকেল হল। বাড়ির চারপাশ কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল। আমার মনে হলো, এই তো সুযোগ। বাড়িতে আমি ছাড়া আর কেউ নেই। কে আমাকে দেখবে? চাবির গোছা হাতে নিয়ে আমি কাপা পায়ে সিঁড়ি বেয়ে দোতলার দিকে এগোলাম। আমার হৃৎপিণ্ড এত জোরে ধুকধুক করছিল যে নিজের কানেই সেই শব্দ শুনতে পাচ্ছিলাম। ওই ঘরের দরজার সামনে গিয়ে প্রায় 10 মিনিট দাঁড়িয়ে রইলাম। তালা খোলার সাহস হচ্ছিল না। গরমেও আমি ঘামছিলাম। আমি যা করতে যাচ্ছিলাম তা ছিল সাহেবের বিশ্বাসের প্রতি এক প্রকার অসম্মান। আমার বিবেক বারবার বলছিল, ফিরে যাও সালমা। এটা ঠিক নয়। আমি প্রায় ফিরে যাচ্ছিলাম, কিন্তু ঠিক তখনই ঘরের ভেতর থেকে একটা ভারী জিনিস মেঝেতে পড়ার শব্দ হলো। এবার আমার কৌতূহল ভয়কে ছাপিয়ে গেল। আমার মনে হলো, ভেতরে যা কিছু আছে তা হয়তো কোনো গুরুত্বপূর্ণ জিনিস, এবং এর পেছনে কোনো কারণ আছে। আমি আর দেরি করলাম না। চাবির গোছা থেকে একটা পুরনো চাবি বেছে নিয়ে কাপা হাতে তালায় ঢোকালাম। তালাটা একবারেই খুলে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে আমি সাবধানে দরজার পাল্লা ঠেললাম। দরজা খুলতেই একটা পুরনো ভ্যাপসা গন্ধ নাকে এসে লাগল। ঘরের ভেতর অন্ধকার, কারণ জানালার পর্দা টানা ছিল। আমি কয়েক মুহূর্ত অপেক্ষা করলাম, যাতে চোখ অন্ধকারের সঙ্গে মানিয়ে নিতে পারে। তারপর আমি যা দেখলাম তা আমাকে হতবাক করে দিল। ঘরের মধ্যে একটা পুরনো কাঠের বাক্স আর কিছু ধুলো ঢাকা জিনিসপত্র ছড়িয়েছিল। আমার মনে হলো, এগুলো হয়তো সাহেবের কোনো পুরনো স্মৃতি বা গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু এত গোপনীয়তা কেন? আমার মনের প্রশ্ন আরও জটিল হয়ে উঠল। ঘরের ভেতরে আবছা আলোয় আমি দেখলাম, এক কোণে একটা খাটের কাছে একজন যুবক বসে আছে। তার বয়স আনুমানিক 20-22 বছর হবে। তার পরনে সাধারণ পোশাক, চুল এলোমেলো। সে আমাকে দেখে প্রথমে অবাক হয়ে তাকাল, তারপর কিছু বলার চেষ্টা করল। তার চোখে একটা অস্থিরতা ছিল, যেন সে কিছু জানাতে চায়। আমি ভয়ে পিছিয়ে গেলাম। আমার গলা শুকিয়ে গিয়েছিল, কথা বলতে পারছিলাম না। আমি দ্রুত দরজা বন্ধ করে নিচে চলে এলাম। আমার হাত পা কাঁপছিল। সোফায় বসে পড়লাম, মনে হচ্ছিল আমার শ্বাস আটকে যাচ্ছে। আমি যাকে এতদিন একজন ভালো মানুষ বলে জেনেছিলাম, সেই শামসুল সাহেবের বাড়িতে এমন একটা রহস্য লুকিয়ে আছে। এই যুবক কেন এখানে? তার সাথে সাহেবের সম্পর্ক কি? হাজারো প্রশ্ন আমার মাথায় ঘুরতে লাগল।
আমার এতদিনের শ্রদ্ধা আর বিশ্বাস যেন ধীরে ধীরে ভেঙে পড়ছে। কিছুক্ষণ সোফায় বসে থাকার পর আমি এক গ্লাস পানি খেলাম। আমার ভয়টা ধীরে ধীরে রাগে বদলে যাচ্ছিল। এই রহস্য চুপ করে থাকলে আমিও এর একটা অংশ হয়ে যাব। কিন্তু আমি কি করতে পারি? পুলিশকে জানালে তারা কি আমার কথা বিশ্বাস করবে? নাকি সাহেব তার প্রভাব খাটিয়ে সবকিছু ঢাকা দিয়ে দেবেন? আমার মনে একটা পরিকল্পনা এলো। আমাকে সত্যটা জানতে হবে। আমি শুধু ঘর পরিষ্কারের জন্যই সাহেবের শোবার ঘরে যেতাম, কিন্তু কখনো ভালো করে কিছু খুঁজিনি। আমি ঠিক করলাম তার ঘরটা ভালো করে দেখ। হয়তো সেখানে কোনো সূত্র পাব যা আমাকে এই রহস্যের আরও গভীরে নিয়ে যাবে। মনকে শক্ত করে আমি আবার দোতলায় উঠলাম। এবার আমার লক্ষ্য ছিল সাহেবের শোবার ঘর। সেই ঘরের চাবিও আমার কাছে ছিল। আমি সাবধানে দরজা খুলে ভেতরে ঢুকলাম। ঘরটা খুব সুন্দর করে গোছানো, কিন্তু আমার এখন এসব দেখার সময় নেই। আমি প্রথমেই তার লেখার টেবিলের ড্রয়ারগুলো খুলতে শুরু করলাম। প্রথম দুটো ড্রয়ারে অফিসের কাগজপত্র আর ফাইলপত্র ছাড়া কিছুই পেলাম না। কিন্তু 3 নম্বর ড্রয়ারটা খুলতেই আমি একটা পুরনো অ্যালবাম আর একটা চামড়ার বাধাই করা ডায়েরি দেখতে পেলাম। আমার বুকের ভেতরটা আবার ধুকধুক করে উঠল। আমি অ্যালবামটা হাতে তুলে নিলাম। অ্যালবামের প্রথম পাতাতেই শামসুল সাহেব আর খুব সুন্দর দেখতে একজন মহিলার ছবি, সম্ভবত ওনার স্ত্রী। পরের পাতাগুলোতে তাদের দুজনের সাথে দুটো বাচ্চার ছবি, একটা ফুটফুটে মেয়ে আর একটা দুরন্ত ছেলে। আমি পাতা ওল্টাতে লাগলাম। ছেলেটা বড় হতে লাগল। আমি একটা ছবিতে এসে থমকে গেলাম। 10-12 বছর বয়সী ছেলেটার মুখের সাথে ওই বন্দি থাকা ছেলেটার মুখের অদ্ভুত মিল। আমার বুঝতে বাকি রইল না যে ওই ছেলেটা শামসুল সাহেবেরই নিজের ছেলে। আমার মাথাটা ঘুরে গেল। একজন বাবা কিভাবে তার নিজের সন্তানের সাথে এমনটা করতে পারে? কি এমন অপরাধ করেছে ছেলেটা যে তাকে এভাবে বন্দি করে রাখতে হয়েছে? আমি অ্যালবামটা রেখে ডায়েরিটা হাতে তুলে নিলাম। আমি সামান্য লেখাপড়া জানতাম, তাই ডায়েরিটা খুলে পড়তে শুরু করলাম। ডায়েরিটা পড়ার পর আমার অবস্থা আরও খারাপ হয়ে গেল। আমি সাহেবকে এতদিন যে ভালো মানুষটা মনে করতাম, সেই ধারণাটা চুরমার হয়ে গেল। ডায়েরিটা খুব বেশি লেখা ছিল না। বেশিরভাগই ছিল টুকরো টুকরো কিছু কথা, তারিখ দিয়ে লেখা কিছু ঘটনা। আমি একটা পাতা খুললাম, সেখানে লেখা ছিল, আজ সে আবার খুব অস্থির হয়ে উঠেছিল এবং নিজের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছিল। আমি আর পারছি না। ওকে চোখে চোখে রাখতে হচ্ছে। ডাক্তার বলেছেন হাল ছেড়ে দিলে চলবে না। আরেকটা পাতায় লেখা, ওর বন্ধুরা আবার এসেছিল। ওরা ওর ভালো বন্ধু নয়। ওরাই আমার ছেলেটাকে এই পথে নামিয়েছে। আমি ওদের বাড়িতে ঢুকতে দিইনি বলে জানালার কাঁচ ভেঙে দিয়ে গেছে। আরেক জায়গায় লেখা, ও আমার কথা শুনে না। বকাবকি করে, জিনিসপত্র ছোড়াছুড়ি করে বা অস্থির হয়ে ওঠে। ওর চোখ দুটোয় আমি শুধু হিংসা দেখেছি। ও সম্পত্তির জন্য অস্বাভাবিক ঘটনা ঘটিয়ে দিতে পারে। আমি ওকে আর বাইরে রাখতে ভরসা পাচ্ছি না। আমাকে কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। এই লেখাগুলো পড়ে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি যা ভেবেছিলাম ব্যাপারটা তার চেয়েও অনেক বেশি জটিল। ডায়েরিটা পড়তে পড়তে আমার হাত কাঁপছিল। আমি সাহেবকে একজন নিষ্ঠুর পিতা ভাবছিলাম, কিন্তু এই লেখাগুলো পড়ার পর আমার মনে হলো এর পেছনে আরও গভীর কোনো কারণ আছে। কিন্তু কারণটা যাই হোক না কেন, একজন মানুষকে এভাবে আটকে রাখাটা তো অন্যায়। আমি আরও কিছু পাতা উল্টালাম। একটা জায়গায় লেখা ছিল, ওকে সুস্থ করার জন্য একটি কেন্দ্রে পাঠিয়েছিলাম, কিন্তু সেখান থেকে ওরা ওকে দিয়ে সবকিছু লিখিয়ে নিতে চায়। আমার সব সম্পত্তি। আমার আরেকটা সন্তানও তো আছে। ওর ভবিষ্যতের কথা তো আমাকে ভাবতে হবে। এই কথাগুলো পড়ে আমার মনে হলো সাহেব হয়তো তার ছেলেকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য এই নাটক করছেন। হয়তো ছেলেটা ভালো হয়ে যেতে চায়, কিন্তু সাহেবই তাকে সুস্থ হতে দিচ্ছেন না। আমার সন্দেহটা আরও ঘনীভূত হল। আমি সাহেবকে একজন লোভী এবং ধূর্ত মানুষ ভাবতে শুরু করলাম। আমার মনে হচ্ছিল তিনি তার অসুস্থ ছেলের সুযোগ নিয়ে তাকে পাগল সাজিয়ে সব সম্পত্তি নিজে ভোগ করতে চান এবং তার অন্য সন্তানকে দিতে চান। আমি ভুলেই গিয়েছিলাম যে সাহেব যে কোনো মুহূর্তে ফিরে আসতে পারেন। আমি দ্রুত ডায়েরি আর অ্যালবামটা আগের জায়গায় রেখে দিলাম। টেবিলের ড্রয়ার বন্ধ করে ঘরটা আবার আগের মতো গুছিয়ে রাখলাম। তারপর সাহেবের ঘর আর ওই বন্দি ছেলের ঘরটা বাইরে থেকে তালা দিয়ে নিচে নেমে এলাম। আমি চাই না সাহেব কোনোভাবেই বুঝতে পারুক যে আমি তার ব্যক্তিগত জিনিসপত্র ঘেটেছি বা ওই রহস্যময় ঘরে ঢুকেছিলাম। রাতটা আমার আর ঘুম এলো না।
সারারাত আমি ছটফট করলাম। একদিকে আমার ভয়, অন্যদিকে তীব্র ঘৃণা। পরদিন সকাল থেকেই আমার মনের মধ্যে একটা ঝড় চলছিল। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এর মধ্যেই কলিং বেল বেজে উঠল। আমি দরজা খুলে দেখলাম সাহেব ফিরে এসেছেন। সাহেবকে দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি কোনোমতে তাকে সালাম দিয়ে রান্নাঘরের দিকে চলে গেলাম। এখন আমার ওনার সামনে যেতেও ভয় লাগছিল। আমার মনে হচ্ছিল আমার চোখের দিকে তাকালেই উনি হয়তো আমার মনের সব কথা পড়ে ফেলবেন। সাহেব হয়তো আমার পরিবর্তনটা লক্ষ্য করেছিলেন। তিনি আমাকে ডেকে বললেন, সালমা, আমার জন্য এক কাপ কফি নিয়ে এসো তো। খুব মাথা ধরেছে। আমি কোনো কথা না বলে রান্নাঘরে গিয়ে কফি বানাতে লাগলাম। আমার হাত কাঁপছিল। কফির কাপটা নিয়ে আমি যখন সাহেবের ঘরে গেলাম, তিনি তখন সোফায় বসেছিলেন। আমাকে দেখে তিনি বসতে ইশারা করলেন। আমি ভয়ে ভয়ে তার সামনের একটা চেয়ারে বসলাম। সাহেব আমার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তার চোখের দৃষ্টি এতটাই তীক্ষ্ণ ছিল যে আমার মনে হচ্ছিল যেন তা আমার ভেতরটা এফোর করে দিচ্ছে। তারপর তিনি শান্ত কিন্তু দুই গলায় প্রশ্ন করলেন, আমার অনুপস্থিতিতে তুমি আমার শোবার ঘরে ঢুকেছিলে? প্রশ্নটা শুনে আমার মনে হলো যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। আমি কি উত্তর দেব ভেবে পেলাম না। আমি চুপ করে মাথা নিচু করে রইলাম। সাহাবার বললেন, শুধু আমার ঘরেই নয়, তুমি দোতলার ওই তালা দেওয়া ঘরটাতেও ঢুকেছিলে, তাই না? এবার আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি ধরা পড়ে গেছি। সাহেব নিশ্চয়ই আমাকে আর এই বাড়িতে রাখবেন না। হয়তো পুলিশেও দিয়ে দিতে পারেন। আমার নীরবতা দেখেই তিনি তার উত্তর পেয়ে গেলেন। তার গলার স্বরটা হঠাৎ করেই খুব গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, তোমাকে কে অধিকার দিয়েছে আমার ব্যক্তিগত ঘরে ঢোকার? তুমি আমার অনুমতি ছাড়া ওই ঘরের ভেতরে কেন প্রবেশ করলে? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, সালমা। কিন্তু তুমি সেই বিশ্বাসের মর্যাদা রাখলে না। আমি কাঁদতে কাঁদতে বললাম, সাহেব, আমাকে মাফ করে দিন। আমি প্রতি রাতে ওই ঘর থেকে আওয়াজ পেতাম। আমার মনে হতো ভেতরে কেউ বিপদে পড়েছে। তাই আমার কথা শেষ হওয়ার আগেই তিনি থামিয়ে দিয়ে বললেন, তাই তুমি আমাকে একজন অপরাধী ভাবলে? তুমি ভাবলে আমি কোনো নিরপরাধ মানুষকে আটকে রেখেছি? তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি জানি তুমি আমাকে এখন অনেক ভুল ভাবছ। তোমার মনে হচ্ছে আমি একজন অত্যাচারী পিতা। কিন্তু সত্যিটা জানার পর হয়তো তুমি নিজেকেই ক্ষমা করতে পারবে না। সাহেব হয়তো আমার পরিবর্তনটা লক্ষ্য করেছিলেন। তিনি আমাকে ডেকে বললেন, সালমা, আমার জন্য এক কাপ কফি নিয়ে এসো তো। খুব মাথা ধরেছে। আমি কোনো কথা না বলে রান্নাঘরে গিয়ে কফি বানাতে লাগলাম। আমার হাত কাঁপছিল। কফির কাপটা নিয়ে আমি যখন সাহেবের ঘরে গেলাম, তিনি তখন সোফায় বসেছিলেন। আমাকে দেখে তিনি বসতে ইশারা করলেন। আমি ভয়ে ভয়ে তার সামনের একটা চেয়ারে বসলাম। সাহেব হয়তো শামসুল সাহেব চেয়ার থেকে উঠে ঘরের ভেতর কিছুক্ষণ পায়চারি করলেন। তারপর আমার দিকে ফিরে এসে বলতে শুরু করলেন, ওই ঘরের ভেতরে যে ছেলেটাকে তুমি দেখেছ, সে আমার একমাত্র ছেলে, রাহাত। ও জন্ম থেকেই এমন ছিল না। আমার রাহাত পড়াশোনায় খুব ভালো ছিল, খেলাধুলায় সবার সেরা ছিল। আমার বাড়িটা সবসময় ওর বন্ধুবান্ধবের কোলাহলে ভরে থাকত। বলতে বলতে তার গলাটা ধরে এলো। তিনি কিছুক্ষণ চুপ থেকে আবার বললেন, কিন্তু কলেজে ওঠার পর ও কিছু খারাপ সঙ্গে পড়ে যায়। আমরা প্রথমে কিছুই বুঝতে পারিনি। যখন বুঝতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেছে। কিছু অভ্যাস ওকে বদলে দিয়েছিল। টাকা না পেলে ও ঘরের জিনিসপত্র নাড়াচাড়া করত। ও খুব অশৃঙ্খল হয়ে পড়ল। কাউকে মানত না সে। তিনি তার চোখের জল মুছলেন। আমরা ওকে অনেক ডাক্তার দেখিয়েছি, রিহ্যাবে পাঠিয়েছি। কিন্তু কোনো লাভ হয়নি। ও বারবার সেখান থেকে পালিয়ে যেত। ওর ওই বন্ধুরা ওকে পালাতে সাহায্য করত। আসলে ওরা চেয়েছিল রাহাতকে ব্যবহার করে আমার সব সম্পত্তি ওদের নামে লিখিয়ে নিতে। হুমকি দিয়েছিল সম্পত্তি নিয়ে সিদ্ধান্ত বদলাতে। আমার আরও একটা মেয়ে আছে যে বিদেশে পড়াশোনা করে। আমাকে তো ওর ভবিষ্যতের কথাও ভাবতে হবে। সেদিন আমি বুঝতে পারলাম রাহাত শুধু নিজের জন্যই নয়, আমাদের জন্যও বিপজ্জনক হয়ে উঠেছে। ওকে বাইরে রাখলে হয় ও কারো ক্ষতি করতে পারে। কারণ ওর আচরণগত কিছু সমস্যা রয়েছে। আইনিভাবে যথেষ্ট চেষ্টা করেও কোনো স্থায়ী সমাধান মেলেনি। তাই আমি এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। ওকে বাইরের পৃথিবী থেকে আলাদা করে রেখেছি। একজন ডাক্তার নিয়মিত ওকে দেখতে আসেন। ওর চিকিৎসা চলছে। মাঝে মাঝে অস্থির হয়ে উঠে, তার জন্য কষ্ট হয়। তখন ও চিৎকার করে, জিনিসপত্র ছোড়াছুড়ি করে।
যে আওয়াজ তুমি শুনতে পাও সেটা ওরই কষ্টের আওয়াজ। আমি ওকে এভাবে রেখেছি কারণ ওর নিজের নিরাপত্তার জন্যই আমি এই ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি গু। আমি ওকে ভালোবাসি সালমা। একজন বাবা হিসেবে আমি আমার সন্তানকে রক্ষা করার জন্য শেষ চেষ্টা করছি। আমি চাই ও আবার সুস্থ হয়ে উঠুক, আবার আমার সেই পুরনো রাহাত হয়ে ফিরে আসুক। সাহেবের কথাগুলো শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না। আমি যাকে এতক্ষণ আমি সাহেবকে একজন কঠোর মনের বাবা ভাবছিলাম, তিনি আসলে এক অসহায় বাবা যিনি তার সন্তানকে বাঁচানোর জন্য এক অসম লড়াই লড়ে যাচ্ছেন। আমার নিজের উপর তীব্র ঘৃণা হল। আমি তার বিশ্বাস ভেঙেছি, তাকে ভুল বুঝেছি। আমি চেয়ার থেকে নেমে এসে সাহেবের পায়ের কাছে বসে পড়লাম। কাঁদতে কাঁদতে বললাম, সাহেব, আমি আপনার কাছে ক্ষমা চাইছি, দয়া করে মাফ করে দিন। আমি না বুঝে অনেক বড় ভুল করে ফেলেছি। আমি আপনাকে ভুল বুঝেছি। আমাকে এই বাড়ির কাছ থেকে তাড়িয়ে দেবেন না। আমি আপনার সেবা করে আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। শামসুল সাহেব আমাকে বললেন, ওঠো সালমা। আমি জানি তুমি যা করেছ কৌতূহলের বশেই করেছ। আমি তোমাকে ভুল বুঝব না। এখন অন্তত এই বাড়িতে এমন একজন রইল যে আমার কষ্টটা বুঝতে পারবে। সেই দিন থেকে সাহেবের প্রতি আমার শ্রদ্ধা 1000 গুণ বেড়ে গেল। আমি এখন আর শুধু একজন কাজের মেয়ে নই, আমি এখন এই বাড়ির একজন সদস্য, যে তার মালিকের সবচেয়ে বড় কষ্টের নীরব সাক্ষী। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিতে একটা লাইক দিন, আর আপনারা যারা নতুন সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।